আমাদের হৃদয় টক চ্যানেলের সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দেখি কেমন রান্না করতে পারিস, মানুষ খেতে পারবে তো? আমি এতটাও খারাপ রান্না করি না যে মানুষ খেতে পারবে না। আর যদি মানুষ খেতে না পারে তাহলে রাস্তার কুকুর অন্তত খেতে পারবে। কি বললি, আমি রাস্তার কুকুর? তুই খা তোর খাবার। কথাটা বলেই আমার গায়ে ভাতের প্লেট ছুঁড়ে মারল মীরা। প্লেটটা আমার কপালে লেগে অনেকটা কেটে গেল। এটা কি হলো? আপনি আমার উপর এভাবে ভাতের প্লেট ছুঁড়ে দিলেন কেন? উফ, কপালটা মনে হয় কেটেই গেল। তো একটু রক্ত দেখলাম। ঠিক আছে, তোর সাথে তো এটা খাওয়াই দরকার, বাচ্চা কোথাকার। দেখুন, আপনি কিন্তু একটু বেশিই বলছেন। এই কথাগুলো যে আমাকে শোনাচ্ছেন, যদি আপনি মেয়ে না হয়ে আপনার জায়গায় কোনো একটা ছেলে বলতো তাহলে তার যে কি অবস্থা করতাম আপনি ভাবতেও পারতেন না। কি করবি রে তুই? তোর কি করার ক্ষমতা আছে? শোন, আমার একটা পশমেও ক্ষতি করতে পারবি না তুই, বুঝলি? হ্যাঁ, আপনার কোনো ক্ষতি করতে পারবো না। কি আর করতে পারি? আমার হাত পা যে বাঁধা। ছোটবেলায় দেখতাম বাবা বিনা কারণে মাকে মারতো। মার সহ্য করতে না পেরে মা অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলতো। তাই আমার মা ছোট থেকে শিখিয়েছে কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয়, যার কারণে আপনাকে কিছু করতে পারছি না। আমার মা আমার কাছ থেকে কথা নিয়েছিল যে আমি কোনো দিন যেন কোনো মেয়ের গায়ে হাত না তুলি। আর সবচাইতে বড় কথা কি জানেন? বাড়ি থেকে বের করে দেওয়ার সময় মা বলেছিল যে আপনার খেয়াল রাখতে। তোর এই প্যাচাল বন্ধ কর। তোর মা তোকে কি শিক্ষা দিয়েছে তা আমার জানার দরকার নেই। আমার খুব ক্লান্ত লাগছে, আমি এখন ঘুমিয়ে যাব। আর তুই আমার পা টিপে দিবি। আর যদি না দিতে পারিস তাহলে তোর বোনের কথাটা একটু ভেবে দেখিস। এটা বলে তারপর না খেয়ে উঠে যাই। আপনারা কি ভাবছেন মীরা না খেয়ে থাকবে? মোটেও না। মীরা বাহির থেকে যা খেয়ে এসেছে তাতে রাত কেটে যাবে। মীরা উঠে যাওয়ার পর আমি বাথরুমে যাই আর কাপড়ে লেগে থাকা খাবারগুলো পরিষ্কার করে মীরার রুমে যাই। ওর রুমে গিয়ে দেখি ও চোখ বন্ধ করে আছে। আমি গুটি গুটি পায়ে বিছানার একপাশে বসে মীরার পা টিপে দিচ্ছি। এদিকে হঠাৎ আমার বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। একদিন আম্মুর পা টিপে দিতে বলেছিল আমাকে। আম্মু পায়ের ব্যথায় হাঁটতেই পারছিল না, কিন্তু তার কষ্টটাকে না বুঝে তাকে অবহেলা করে আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম। আর আজকে সেই আমাকেই এমন একটা মেয়ের পা টিপতে হচ্ছে, যার কারণে আমাকে আমার পরিবার থেকে আলাদা হতে হয়েছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেও পারিনি। এদিকে মাঝরাতে মীরা ঘুম ভেঙে যায়। ও পায়ের দিকে তাকিয়ে দেখে কাব্য ওর পায়ের উপর মাথা দিয়ে শুয়ে আছে। মীরা ঘুমন্ত অবস্থায় কাব্যকে দেখে ওর কেমন যেন মায়া লাগছে। কি মায়াবী নিষ্পাপ চেহারা! মনে হচ্ছে কাব্য যেন কতটা আপন ওর। মন চাচ্ছে কাব্যের মাথায় পরম যত্নে একটা চুমু এঁকে দিতে। মীরা তখন নিজের অজান্তেই কাব্যকে হঠাৎ চুমু দিয়ে ফেলে। তারপর হঠাৎ কি যেন মনে করে বিছানা থেকে উঠে পড়ে আর আলমারি খুলে একটা গোপন ড্রয়ার থেকে একটা ডায়েরি বের করে বেলকনিতে চলে যায়। তারপর চেয়ারে বসে পরম মমতায় ডায়েরিটা স্পর্শ করতে করতে ডায়েরির প্রথম পাতাটা খুলে পড়তে শুরু করে। ডায়েরির কথা। আজ আমি খুব খুশি, কারণ আজ আমার কলেজ লাইফের প্রথম দিন। অনেক দিনের ইচ্ছা আজ সত্যি হতে চলেছে। সবসময় ভাবতাম কবে কলেজের মাটিতে পা দেব। যাই হোক, কলেজে এখন ঢুকতেছি। তখনই হঠাৎ কে যেন আমাকে ডাক দিল। ওই নীলা, তুই এখানে? ও সরি, আমি তো আমার পরিচয়টা দিতেই ভুলে গেছি। আমার নাম নীলা, বাবা মায়ের দ্বিতীয় আর সবচেয়ে আদরের মেয়ে। কেন আমি আসতে পারি না? আরে আমি তা বলছি নাকি, তা বল, কি মনে করে আমাদের কলেজে ঘুরতে এসেছিস নাকি? ঘুরতে আসবো কি জন্য? আমি কলেজে পড়তে আইছি, এখানে অ্যাডমিশন নিয়েছি। বলিস কি, তুই এখানে ভর্তি হয়েছিস? কই, আগে তো তোকে দেখিনি। আরে সতীন, আমি তো এতদিন দাদুর বাড়িতে ছিলাম, তাহলে দেখবি কি করে? ও তাই বল, তা কোন ডিপার্টমেন্টে? এই তো বিজ্ঞান। তাহলে তো আমাদের সাথে চল ক্লাসে যাই। চল।
তারপর দুজনে ক্লাসে যাই। রিমা ওর ফ্রেন্ডদের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। হঠাৎ দেখি একটা ছেলে লাল টি শার্ট পরে মাথা নিচু করে আসছে। ছেলেটাকে দেখে কেন জানি না বুকের ভেতর কিছু একটা বেজে উঠল হঠাৎ। এই সতীন, এই চকলেট বয়টা কে রে? রিমাকে উদ্দেশ্য করে বললাম। কাকে তুই চকলেট বয় বলছিস? এটা তো অ্যালার্জি বয়। কেন রে, এমন একটা কিউট বয়কে তোরা কোন দুঃখে অ্যালার্জি বয় বলছিস? তো আর কি বলবো, তোর এই চকলেট বয়কে আমি একবার প্রপোজ করেছিলাম, জানিস কি বলেছিল? আরে আরে, ওইদিকে না, এই দিকে থাকা, ফ্ল্যাশব্যাক। কাব্য, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলুন আপু, কি বলবেন? আরে তুমি আমাকে আপু বলছো কেন? তাহলে কি বলে ডাকবো? কেন, সোনাবাবু জানো বলে ডাকবে? কি বলছেন? এগুলো তো লাভাররা তাদের ভালোবাসার মানুষকে বলে। তাহলে আমি কেন আপনাকে এগুলো ডাকবো? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আর না আপনাকে ভালোবাসতে পারবো না। কেন কেন, আমি কি দেখতে সুন্দর না? নাকি আমার নাক বোঝা দেখতে গেল, নাকি মুখে গন্ধ? আরে না না, আপনি দেখতে পরীর মতো, যে কেউ আপনাকে প্রথম দেখায় প্রেমে পড়বে। আসলে কি হয়েছে জানেন তো, আমার আম্মু আমাকে বলছে যে বিয়ের আগে প্রেম ভালোবাসা ঠিক নয়। এখন প্রেমে পড়লে বা কোনো সম্পর্কে জড়িয়ে পড়লে জীবনে শুধু কষ্ট আর কষ্ট পাবো, যার ফলে আমার ভবিষ্যৎ জীবন অন্ধকারে ঢেকে যাবে। এখন আপু, আপনি বলুন, আমি কি এতই বোকা যে নিজের পায়ে নিজেই কুড়োল মারবো? আরে দূর, সব বাবা মায়েরাই তো তাদের সন্তানকে এসব বলে, তাই বলে কি তারা প্রেম করে না? তারা করে বলে কি আমাকেও প্রেম ভালোবাসা করতে হবে? আমি তো আগে নিজেকে প্রতিষ্ঠিত করব, তারপর এসব নিয়ে ভাববো। আমি এখন আসি আপু, কেমন? টাটা। এখন বুঝলি তো কেন তোর চকলেট বয়কে আমরা অ্যালার্জি বই বলি? আর একটা কথা বলছি শোন, শুধু আমি একা নয়, আরও অনেকেই তো আর এই চকলেট বয়কে প্রপোজ করেছিল, কিন্তু সবাইকে সে এক কথাই বলেছিল, এই শালা তো শুধু অ্যালার্জি বয় না, সেই সাথে জাতির ভাই হলেও ভালো হতো। ওই সতীনের ঘরের সতীন, কখনো তুই নিজের মুখটা আয়নায় দেখেছিলি যে এমন একটা চকলেট বয়কে প্রপোজ করতে গিয়েছিলি? জানিস তোকে দেখতে কেমন লাগে? একদম পচা ডোবার রাজরানীর মতো লাগে। তোর জন্য তো আমাদের বাড়ির পাশে কদম আলীর ছেলে আক্কাস আলী ঠিক আছে। হ্যাঁ আসছে, আমাদের চাঁদের দেশের রাজকুমারী রে, তোর জন্য মনে হয় সালমান খান অপেক্ষা করছে। আমি মুখ বাঁকা করে বললাম। সালমান খান আসবে কি না জানি না, তবে এই চকলেট বয় তো কনফার্ম আমার জন্যই অপেক্ষা করবে, ভালোবাসবে, আর বছর ঘুরতে না ঘুরতে বিয়েও হবে। আর দেখ না, ওর নাকটা কত সুন্দর, যে কেউ ওর নাক দেখে মনে করবে যে ওর নাক ফুরানো হয়েছে। তুই তো বিশাল সেরা যোগ শুনলি রে সতীন, এটা কোনোদিন হবার নয়। তাই নাকি? তাহলে আজ থেকেই দেখতে থাক, আগে আগে হোতা হে ক্যা। কেন, কি করবি তুই? আমি রিমাকে কিছু না বলেই কাব্যের কাছে যাই, গিয়ে দেখি ও মাথা নিচু করে আছে। হাই, আমি নীলা, আমি কি এখানে বসতে পারি? কাব্য মাথা নিচু করেই দেখে একটা অপরূপ সুন্দরী মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। এ যেন রূপকথার রাজকুমারী, মন চাচ্ছে তার দিকে তাকিয়েই থাকি। কাব্য আমাকে প্রথম দেখে হ্যাবলার মতো তাকিয়ে আছে, আর আমার একটু লজ্জাও লাগছে ওর তাকানো দেখে। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কি হলো, আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? আমি মেয়েটার কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম, কিছু না। তারপর তাকে বসার জন্য জায়গা দিলাম, এদিকে আমিও বসে পড়লাম। হাই, আমি নীলা, আর তুমি? হ্যালো, আমি কাব্য আহমেদ। আর আপনি আমাকে তুমি করে বলছেন কেন? ও মা, বোকা ছেলে বলে কি? এতটুকু বুঝতে পারছো না? আমরা যখন একসাথে পড়ি তখন তুমি করেই বলতে পারি, তাই না? তাও ঠিক। হুম, এই তো বুঝতে পারছো। আচ্ছা, আমরা যখন একসাথে পড়ি তাহলে আজ থেকে আমরা বন্ধু, কেমন? না না, একদম না। আমার কোনো মেয়ে বন্ধুর দরকার নেই। আর আপনার যদি বন্ধুর দরকার পড়ে তাহলে এখানে অনেক ছেলে আছে যারা আপনার সাথে বন্ধুত্ব করতে
অধীর আগ্রহ নিয়ে বসে আছে। তা আছে, কিন্তু তারা তো আমার মতো ভালো নয়। আমাকে দেখে আপনার কেন মনে হচ্ছে যে আমি ভালো? আমি তো খারাপ ছেলেও হতে পারি। না, হতেই পারে না। ক্লাসের সবাই তোমার নামে কত ভালো ভালো কথা বলল, তাই আমি মনে করি তুমি অন্য সবার থেকে ভিন্ন। অন্যের কাছ থেকে শোনা সব কথা কিন্তু সব সময় সত্য নাও হতে পারে। হুম, ঠিক তো। আসলে আমি তো এটা ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক। আমরা 1 মাস সাধারণ বন্ধুর মতোই থাকি। এর মাঝে যদি আমার বা তোমার যে কোনো একজনের মনে হয় যে আমাদের মাঝে বন্ধুত্ব ঠিক নয়, তখন না হয় তোমার রাস্তায় তুমি আর আমার রাস্তায় আমি। কিন্তু কোনো কিন্তু নয়। এখন তোমার মোবাইল নাম্বারটা দাও। কাব্য প্রথমে দিতে চাচ্ছিল না নাম্বার, কিন্তু আমি কাব্যের কাছ থেকে এক প্রকার জোর করে ওর মোবাইল নাম্বারটা নিলাম। এরপর থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয়। দুজন একে অন্যের লেখাপড়ায় সাহায্য করি, আর আমি যখন কিছু না বুঝলে তখন ও আমাকে বুঝিয়ে দেয়, আর আমি ওকে। ওকে যখন আমি বুঝাই তখন কাব্য শুধু আমার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতো, যা দেখে কলেজের সব ছেলেমেয়েরা আমাদের খুব হিংসা করতো। এভাবে দেখতে দেখতে 3 মাস চলে যায়। আমি কাব্যের উপর দুর্বল হয়ে পড়ি। শুধু আমি বললে ভুল হবে, কাব্য যে এখন আমাকে ভালোবাসে তা বুঝতে আমার আর বাকি নেই। সব সময় ও আমাকে শাসনের উপর রাখে। যাই হোক, আমি একদিন কলেজে একটা আম গাছের নিচে বসে বই পড়ছিলাম। ঠিক তখনই কাব্য আমার কাছে আসে।